ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। শামসুল আলম লিটন, আলোচনা আপনাকে দিয়েই শুরু করি। বিএনপির বিজয় ঠেকাতে নির্বাচন নিয়ে চলছে ষড়যন্ত্র, মন্তব্য করেছেন তারেক রহমান। এটা বিএনপির এবং বিএনপি চেয়ারপারসনের মন্তব্য এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র, এটা নতুন কিছু নয়। একটা কথা খুব বড় করে বলা হয় এবং সবাই আমরা জানি, সেটা হচ্ছে যে বহু শতাব্দী থেকেই এই অঞ্চলে যে যন্ত্রটি কখনো সংস্কারের প্রয়োজন হয় না এবং বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে ষড়যন্ত্র। তো এটি ব্যাপকভাবে ব্যবহৃত এবং বাংলাদেশের রাজনীতিতে এত বেশি ব্যবহৃত যে এটা মানুষের জীবনে, যে সমাজ জীবনে যে আস্থা পরস্পরের প্রতি, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি যে আস্থা, সেটিকে অনেক মিনিমাইজ করে ফেলে, অনেক ধরনের অনাস্থা তৈরি করে। এবং এই ষড়যন্ত্র বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বলা যায়, সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন যখন এই কথাটি বলে, তখন এটি একটি জাতীয় কোড হিসেবে আমি মনে করি। এবং নির্বাচনটি বিএনপির জন্য যতখানি ইম্পর্টেন্ট অথবা অন্যান্য রাজনৈতিক দলের জন্য যতখানি ইম্পর্টেন্ট, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের শান্তিপূর্ণ এক্সিট। এবং এটাকে শান্তিপূর্ণ আমি বলছি এ কারণেই যে ক্ষমতা ব্যাপারটি উঠে যায়, নামা কিন্তু যায় না সহজে, যদি না রাইট কাজগুলো রাইট টাইমে এন্ড রাইটলি করা না হয়ে থাকে। সুতরাং বিএনপি চেয়ারপারসন এই বক্তব্যটি তার দলের জন্য যতখানি ইম্পর্টেন্ট, অন্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তার চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই শব্দটি উপসারণ করে পরস্পর আস্থা নির্মাণের জন্য সরকারের এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে দায়িত্ব রয়েছে, সেটা তাদের অনুভব করা দরকার। এবং এই অনুভব না হলে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হতে পারে 111-এর মতো, এই আশঙ্কাটি কিন্তু বারবার সকল পক্ষ থেকে উচ্চারণ করা হচ্ছে। সুতরাং জেনে শুনে কোনো ধরনের বিপদকে আমন্ত্রণ করা অথবা একটা রিকনসিলিয়েশন প্রসেস এবং ডেমোক্রেসির যে প্রসেসগুলো, সেটা ফলো করা, কোনটি তারা ফলো করবেন এটির উপরই ডিপেন্ড করছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। শামসুল আলম লিটন, দেশ আস্তে আস্তে নির্বাচনের দিকে যখন যাচ্ছে এবং আজকেও ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে একটা রোড ম্যাপ ঘোষণা হবে, কিন্তু এর মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের রিয়াকশনগুলো যখন আমরা দেখি, কেউ বলছেন, মানে আপনার কথা ধরে যদি বলি, কেউ কেউ বলছেন যে 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে। মানে এই যে নির্বাচনের দিকে যখন দেশ ধাবিত হচ্ছে, তখন এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট, সো ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল ইলেকশনের জন্য আসলে এই স্টেটমেন্টগুলো কতটা বাধা হবে বলে আপনার মনে হচ্ছে? এটা খুবই বাধা হবে এবং এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরিও করতে পারে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ আপনি যুক্তির খাতিরে নয়, বর্তমান যে বিতর্কগুলো সামনে আসছে, সেখানে যেমন আজকে জামাত ইসলাম, আপনি যে খবরটি দেখালেন, সেখানে দেখা যাচ্ছে শর্ত ও দাবি মানলেই নির্বাচনে যাবে জামাত। এখন কথাটি হচ্ছে যে অনির্বাচিত সরকারের অধীনে অথবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা জনতার সরকারের অধীনে, যেটা অলরেডি 1 বছরের বেশি সময় আমরা পার করছি, এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এই শর্ত এবং দাবি কবে নাগাদ কোন সরকারের মাধ্যমে কিভাবে পূরণ হবে। এবং সেই দাবি যদি সেই ব্যাপারগুলো স্পেসিফিক করা না হয়ে থাকে, জামাত ইসলাম কিন্তু এর আগে পিআর পদ্ধতির কথা বলছিলেন এবং সংস্কার ও বিচারের কথা বলছিলেন এবং একই কথা বলছিলেন এনসিপি। তাহলে জামাত এবং এনসিপির যে শর্ত, যে দুটি দলের যে খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে, সেখানে তারা যে শর্তটি জুড়ে দিচ্ছেন, আর এই কথাটি তারা কেন ভুলে যাচ্ছেন অথবা অন্যরাও কেন এটা ভুলে যাচ্ছেন যারা পিআর পদ্ধতিকে শর্ত হিসেবে, পিআর পদ্ধতি যদি শর্ত হতেই পারে, জামাত ইসলাম এবং এনসিপি যদি পিআর পদ্ধতিকে শর্ত করে, তাহলে আগামী নির্বাচনে তারা তাদের যে নির্বাচনী ইশতেহারে তারা 1 নম্বরে এটা নিয়ে আসতে পারে এবং এই দফাটি যদি জয়যুক্ত হয়, তাহলে তারা তাদের দল কিন্তু সংসদে প্রাধান্য পাবে। কারণ গণতন্ত্রে কিন্তু, যদি শেখ হাসিনা গণতন্ত্রে থাকতো, তাহলে তো ফ্যাসিবাদ হতো না, আর ফ্যাসিবাদ উৎখাতের প্রয়োজন হতো না, আর আজকের বাস্তবতাও হতো না। তাহলে এটা কিন্তু তাদের এবং আমাদের সবাইকে বুঝতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যতবার যে দল অথবা যে সরকার পা পিছলে পড়েছে, তারাই কিন্তু অনেক বড় বড় গর্তে পড়েছে। আজকে জামাত এবং এনসিপি ডক্টর ইউনূস সরকারকে একটি বড় গর্তে ফেলতে চাচ্ছেন বলে এই বক্তব্যে প্রতীয়মান হয়। কারণ শর্ত দিয়ে কখনো গণতন্ত্র হয় না,
কারণ শর্তকে উপেক্ষা করার জন্যই পাকিস্তানিরা কিন্তু মধ্যরাতে 25শে মার্চের মধ্যরাতে গণহত্যা চালিয়েছিল, এবং যার জবাব বাংলাদেশ কিন্তু 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের দিয়েছিল। সো আজকে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ফিরে যেতে হবে, শর্ত দিয়ে নয়। এই তারা নির্বাচনী ইশতেহারে তারা প্রাধান্য হিসেবে নিয়ে আসতে পারে, এবং সেটা যদি জনগণ তাদেরকে সমর্থন করে, ডেফিনেটলি তারা বিএনপিকে পরাজিত করতে পারবে এই প্রশ্নে। আর যদি না করতে পারে, সেই প্রশ্নে তারা আগামী দিনে সংগ্রাম এবং লড়াই অব্যাহত রাখবে, এবং ডেফিনেটলি পরবর্তী সরকার 5 বছর ম্যাক্সিমাম। কিন্তু জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে না পারে, 5 বছরের মধ্যে 2-3টি নির্বাচনও হতে পারে। এটি কিন্তু গণতন্ত্রের শর্ত। এইখানে বরং জনগণকে তারা উৎসাহ যে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ন্যাশনাল ইস্যুতে তারা যারা বিতর্কে থাকে, তারা যাতে অংশগ্রহণ করে, এবং নির্বাচিত সরকারকে প্রতিটা মুহূর্তে প্রশ্নের মুখে এবং তাদের যে জবাবদিহিতার মুখে জনগণ রাখে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো কিন্তু 5ই আগস্টের যে অন্যতম প্রধান দাবি, সেটি হচ্ছে জনগণের শক্তি, জনগণের যে ক্ষমতায়ন। এই জায়গাটি থেকে স্লিপ করে তারা যদি পার্টিকে ক্ষমতায়ন করতে যায়, তাহলে কিন্তু আরেক ধরনের ফ্যাসিজম কিন্তু সামনে চলে আসছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর দেশে দুঃশাসন এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল, আর তারা রাজনৈতিক শর্ত দিয়ে গণতন্ত্রকে পরাহত করে আরেক ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদ কিন্তু কায়েম করার পথে এগিয়ে চলছে। এই ধরনের শর্ত গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। এবং যারা মজুমদার, যিনি ইলেকট্রাল কমিশনে ছিলেন রিফর্মে, তিনি কিন্তু আজকেই সম্ভবত বলেছেন যে পিআর পদ্ধতি বিপজ্জনক। কারণ আমাদের মতো দেশে পিআর পদ্ধতিতে যাওয়া মানে হচ্ছে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করা। আমি মনে করি ইমিডিয়েটলি নির্বাচন হওয়া দরকার। এটি কোনো পার্টির স্বার্থে নয়, এটা দেশের স্বার্থে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে। এখানে শর্ত আরোপ করা মানে হচ্ছে যে দেশকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এবং ফ্যাসিবাদকে আমন্ত্রণ করা, ডিরেক্টলি অর ইনডাইরেক্ট। জি মাহবুব কামাল, আমরা একটু আপনার কাছে আলোচনায় যেতে চাই। আমরা শুনছিলাম শামসুল আলম লিটন বলছিলেন যে জামায়াত এবং এনসিপি প্রফেসর ইউনূসকে একটা বড় গর্তে ফেলতে চাচ্ছেন, এবং তারেক রহমানের মন্তব্য নিয়ে আসি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পিআর পদ্ধতি উপযোগী নয়, কিন্তু এই পিআর নিয়েই কিন্তু এখন জামায়াত, এনসিপি এবং বিএনপির মধ্যে একটা ডিবেট চলছে। শুনেন, আমাদের চিফ অ্যাডভাইজার লন্ডন থেকে ফিরে আসলেন, তখন মির্জা ফখরুল ইসলাম বলছিলেন যে পুরো জাতি আজ আনন্দিত, নির্বাচন হচ্ছে। আমি না খুব হাসছিলাম তার এই কথা শুনে। মানে চায়ের টেবিলে যেসব বিষয় ক্লিয়ার হয়, সেই সব বিষয় এরকম পণ্ডিত রাজনীতিকদের মাথায় কেন ঢুকে না, এটা আমার কাছে না খুব, এটা দিস সাউন্ড ভেরি অ্যাবসার্ড। যে সাধারণ মানুষ চায়ের টেবিলে বসে গল্প করতেছে, বলতেছে যে কিসের নির্বাচন কিসের নির্বাচন, আর উনি বলতেছেন সারা জাতি পড়ে আনন্দিত। মানে আমি খুব হাসছিলাম। এই যে বিএনপি নেতৃত্ব অ্যালং উইথ তারেক রহমান এই যে গান্ধীবাদী হয়ে গেলেন, এই যে শান্তিবাদী হয়ে গেলেন, মানে একদম আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেলেন দীর্ঘ 1 বছর। মানে এর পিছনে আমি কোনো যুক্তি দেখছি না। আমরাও সাপোর্ট দিয়েছি, আমরাও এই সরকারকে ফাংশন করতে সহায়তা করি, কিন্তু এরকম আনকন্ডিশনাল গান্ধীবাদী শান্তিবাদী সাপোর্ট আমি খুব অবাক হয়েছি। দেখেন, আমরা কিন্তু প্রথম থেকেই স্কেপটিক, প্রথম থেকেই আমরা সংশয়বাদী। সেটা কিরকম? এত বড় একটা বিজয় হলো, তারেক রহমান শুড হ্যাভ রিটার্ন টু হিজ মাদারল্যান্ড ইন নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট। 5 তারিখে বিজয় হয়ে গেছে, উনি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় চলে আসবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। দীর্ঘ 16 বছর আন্দোলন করছে ইত্যাদি, তিনি বিজয় সেলিব্রেট করবেন না? উনি আসলেন না, এবং এখন পর্যন্ত আসলেন না। লন্ডনের সমঝোতা হলো বলে আমরা বুঝলাম, শুনলাম, উনি চিফ অ্যাডভাইজারের সাথে একই ফ্লাইটে আসলেন না। এইটার ব্যাখ্যা কি? একটা হইতে পারে ওনার নামে মামলা ছিল, মামলা। মাহবুব কামাল, আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটু ইন্টারাপ্ট করি আপনার এই প্রশ্ন নিয়ে। তারেক রহমান আসলেন না না আসতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত? আমি সেটাই বলছি, আমাকে তো শেষ করতে দিবেন, তারপরে তো আপনি। জি প্লিজ। সেটা হচ্ছে যে সমস্যা কি ছিল, উনি দেশে আসবেন, যে মামলা আছে জামিন নিবেন, জামিন নিয়ে উনি লিগাল ফাইট দিবেন, ওনার আসতে তো কোনো বাধা নাই। তার মানে তাকে আসতে দেয়া হয় নাই, এবং তখন ইট ওয়াজ ক্লিয়ার যে সামথিং ফিশি, এবং এটা আসলে তখনই কিন্তু বোঝা গেছে। আমি তখন থেকে এগুলি বলতেছি, হ্যাঁ, এগুলি তখন থেকে বলতেছি, আপনারা কেন এগুলি বোঝেন না আমি বুঝি না। দেখেন,
জামাত এবং এনসিপি কেন নির্বাচন চাইবে এটা আমাকে বুঝান তো, কি কারণে? তারা এখন যে পাওয়ার এক্সারসাইজ করতেছে, তারা এখন যে সরকারের যে সমস্ত সুবিধা পাচ্ছে, ক্ষমতা এক্সারসাইজ করতেছে, তাদের তো নির্বাচন দরকার নাই। নির্বাচন কেন হয়? নির্বাচনে জিতে ক্ষমতা নিব, ক্ষমতা এক্সারসাইজ করে, তো ওরা তো এখনই ক্ষমতা এক্সারসাইজ করতেছে। বিএনপিও ক্ষমতা এক্সারসাইজ করতেছে, সেইটা গ্রাসরুট লেভেলের ছোট 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 ক্ষমতা। এই আর এরা এনসিপি এবং জামাত বড় বড় ক্ষমতা এনজয় করতেছে, সুতরাং ওদের তো নির্বাচনের দরকার নাই। হ্যাঁ, ওরা চাইবে যে নির্বাচনটিকে প্রলং করতে। এখন মানে কি হবে? আপনি যদি এখন মানে কি দাঁড়াইলো যে তিনটা অপশন আছে আমার সামনে, তিনটা অপশন। একটা হচ্ছে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, এটা একটা অপশন। দুই নম্বর হচ্ছে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হতে হবে। অ্যারেঞ্জমেন্ট কিরকম? দেখেন, বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য এতই মুখিয়ে আছে, যদি এখন বিএনপির নেতৃত্বকে বলা হয় আপনাদের 151টা সিট দিলাম, বাকি 149টা সিট আপনারা সবাই ভাগাভাগি করে দিয়ে দেন, জামাতকে 60টা, এনসিপি 30টা, অমুককে অমুক, বিএনপি নেতৃত্ব রাজি হয়ে যাবে। মানে তারা এত মানে ক্ষমতায় পাওয়ার এক্সারসাইজ করার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে। তো সেকেন্ড অপশনটা হচ্ছে যে আপনার অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হইতে হবে, মানে বিএনপি কে 160-70টা দিয়ে ধরেন 130টা ভাগাভাগি করে নিয়ে গেল, এইটা একটা হইতে পারে। সেক্ষেত্রে নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হবে। আর এটা যদি না হয়, অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যদি না হয়, এটা 2024 যে নির্বাচন আমরা দেখছি, আমির নির্বাচন, সেইটা গ্লোবালি বোর্ড ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এটা আমির নির্বাচনের সহপর্যায়ে চলে যাবে। অর্থাৎ ইউনূস সাহেব শেখ হাসিনার প্যারালাল হয়ে যাবেন। সুতরাং এইটা ইউনূস সাহেব বোধহয় করবেন না, বা যেভাবে হোক এটা এই ফর্মুলা কাজে দিবে না। তাহলে থার্ড থাকলো কি? থার্ড থাকলো হইলো যে সবাই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন হবে। সেক্ষেত্রে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ইলেকশন। দেখেন, 2024 সালের ইলেকশনে দিনের ভোট রাতে হয়েছে, নানা রকম ম্যানিপুলেট হয়েছে। আপনার 2018 তো নানা রকম ম্যানিপুলেট হয়েছে, এবং এটা জঘন্য ইলেকশন হয়েছে, ঠিক আছে, কিন্তু বুথ ক্যাপচার কিন্তু হয় নাই। এইবার আমরা রিপোর্ট করছি, গোয়েন্দা সংস্থারা রিপোর্ট করছে ইলেকশন কমিশনকে এবং গভর্নমেন্টকে, যে ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধে 3 স্তরের নিরাপত্তা দরকার। এটা আমরা রিপোর্ট করছি যুগান্তর। মানে আশঙ্কা করা হচ্ছে যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং এটা তো মানে এটা অমূলক না, কারণ মবক্রেসি যেভাবে এস্টাবলিশড হয়ে গেছে, মবক্রেসি যেভাবে ডিপলি ইমপ্ল্যান্টেড হয়ে গেছে সোসাইটিতে, এবং সেক্ষেত্রে আপনার কি বলে যে মনে করতেছে যে আমি চিন্তা করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এবং এই চেষ্টা হইতেই পারে, এবং গোয়েন্দারা তো সেই রিপোর্ট দিছে যে এটা 3 স্তরের নিরাপত্তা লাগবে। এবং সেনাবাহিনীর যে কি ভূমিকা, মনে করে সেনাবাহিনী নির্বাচনে ডিপ্লয় করলো, ধরেন কথার কথা, সেনাবাহিনী দেখেন না সেনাবাহিনী কি বলতেছে, ওই যে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আপনার বলা হচ্ছে যে সেনাবাহিনীর মাথায় ঘিরু নাই, আমাদের বয়সী, আমাদের ছেলের বয়সী, ওর বড় হলে ঠিক হয়ে যাবে। আমাদের সেনাবাহিনী এখন এত এত কম্প্রোমাইজিং, হ্যাঁ, বুঝি না কি রকম। তো সেই সেনাবাহিনীকে আপনি যদি নির্বাচনে ডিপ্লয় করেন, সেই সেনাবাহিনী কত 12 মাসের যে সেনা। জি মাহবুব কামাল, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। শামসুল আলম লিটন, আমরা বিরতির আগে মাহবুব কামাল বলছিলেন যে এনসিপি জামাত আসলে অনেক কিছু সুবিধা ভোগ করছে দেখে আসলে নির্বাচনের দিকে হয়তো এখন যেতে যাচ্ছে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে, জামায়াত ইসলাম আজকে কমিশনের সাথে বৈঠকের পর বলছেন যে নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটি এখনও অনুপস্থিত। এবং আমার
প্রশ্ন আমি একটু আপনাকে করতে চাই। আমরা শুনি অনেকেই বলেন যে স্বাধীনতার পরে জামায়াত এখন যেই সুবিধা ভোগ করছেন এবং বিএনপির সাথেও একসময় অ্যালায়েন্স করে তারা গভর্নমেন্ট ফর্ম করেন, কিন্তু সবচেয়ে বেশি এই সময়টা তারা সুবিধা ভোগ করছেন বলেই আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন। থ্যাংক ইউ অনিক। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরবে, তারা পরস্পরকে তাদের রাজনৈতিক বিতর্কে টেনে নিয়ে আসবে এবং তাদের সবচেয়ে বড় যে টার্গেটটি থাকবে সেটা হচ্ছে সরকারকে তাদের কর্মসূচির পক্ষে টেনে নিয়ে যাওয়া। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে যে কনফ্লিক্টগুলো, পারস্পরিক কনফ্লিক্টগুলো, এগুলো সবকিছুই কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং এখানে কে কি উত্থাপন করলো সেটা প্রত্যেকটি দলের নিজস্ব। কিন্তু তাদেরকে এটা আবার মনে রাখতে হবে যে তারা তাদের যে অরিজিনাল যে পাথওয়ে, যেটা একটা রাজনৈতিক দলের, সে তো ক্ষমতার জন্যই তো সে রাজনীতি করে। আমরা কেন রাজনৈতিক দলগুলোকে ক্ষমতামুখী বলে তাদের ক্ষমতা চাওয়াটাকে অপরাধ হিসেবে গণ্য করি? এই অপরাধ হিসেবে গণ্য করার মধ্যে কিন্তু বিরাজনীতিকরণের একটা ব্যাপার আছে। বিরাজনীতিকরণ কিন্তু আধুনিক এবং সভ্য সমাজে বিরাজনীতিকরণ হতে পারে না। সেটা নরেন্দ্র মোদী হোক আর বাজপেয়ী হোক, গণতন্ত্রই গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ যাকে তার নেতা নির্বাচন করবে, ওই প্রক্রিয়াটি কিন্তু ওপেন রাখতে হবে এবং ওইটা যদি বন্ধ করে দেওয়া হয় এবং ওটাকে সমালোচনা করা হয়, তাহলে কিন্তু মূলত রাজনৈতিক দলের যে মূল যে কর্মসূচি অথবা ডেমোক্রেটিক ভ্যালুস যেটা, সেটাকেই কিন্তু আক্রমণ করা হয়। যেমন আমি মাহবুব কামাল ভাইয়ের অনেক পয়েন্টের সঙ্গে একমত, কিন্তু ওনার সবগুলো পয়েন্ট এক করলে আমি কিন্তু একটা বিরাজনীতিকরণের একটা গন্ধ পাই। আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করা আর রাজনৈতিক প্রক্রিয়াটাকে অথবা গণতন্ত্রের প্রক্রিয়াটাকে আক্রমণ করার মধ্যে আমাদের কিন্তু একটু সতর্কভাবে থাকতে হবে। এবং রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শর্ত আরোপ করা, এটা কিন্তু কোনো ভালো কথা নয়। কারণ আমরা কে কি বলছি, কেন বলছি, আমি কথা বলার সময় কয়বার চোখের পাতা পড়ছে এবং আমার কথার আলটিমেট উদ্দেশ্য কি, আমাদের সামনে যারা বসে কথাগুলো শুনছে তারা কিন্তু সবই বোঝে। সুতরাং আমি একটা কথা বললাম পেঁচিয়ে এবং সুন্দর করে, এবং যেটার অর্থটা হচ্ছে বিরাজনীতিকরণ। এন্ড অফ দ্য ডে আমার কথা যত সুন্দরই হোক, আমি কিন্তু গণশত্রু হিসেবে, গণতন্ত্রের শত্রু হিসেবে, গণতান্ত্রিক মূল্যবোধের শত্রু হিসেবে চিহ্নিত হয়ে যাব, যেটা অতীতে এবং বর্তমানে হচ্ছে অনেকে। আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তাদের যে রিপাবলিক গঠনের যে নাম্বার 1 কন্ডিশন, জনগণের শাসন, এখানে কোনো কন্ডিশন তারা যদি আরোপ করে, তারা আজকে এবং আগামীকালকে ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যেমনি ভাবে জামাত ইসলাম তার অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। আমি এনসিপি সম্পর্কে কঠিন কথা বলতে চাই না, এটা তরুণদের দল, তাদের অনেক শেখার আছে। কিন্তু জামাত ইসলাম 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছে, 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছে, 86 সালে ফ্যাসিবাদী স্বৈর শাসকের, সামরিক শাসকের নির্বাচনকে বৈধতা দিয়েছে, 96 সালে যারা তাদের হত্যা করতে চেয়েছে তাদের সঙ্গে জোট করে তাদেরকে রাজনৈতিক বৈধতা দিয়েছে, এবং 2008 সালে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে যেতে বাধ্য করেছে, যার মধ্য দিয়ে তার টপ নেতাদেরকে ফাঁসিতে ঝুলতে তারা সাহায্য করেছে। আপনার কাছে আমি একটু ছোট করে শুনতে চাই, দিস ইজ দ্য টাইম টু লার্ন সামথিং। জি শামসুল আলম লিটন, আমি একটু মাহবুব কামালের কথাটা আপনার কাছে শুনতে চাই যে আগামী নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা? ফেয়ার পোল, যেমন মাহবুব কামাল বলছিলেন আইদার অ্যারেঞ্জমেন্ট ইলেকশন অথবা একটা উনি যেটা বলছেন একটা নিকৃষ্টতম ইলেকশন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, এটা কি মাহবুব কামাল ভাই বলবেন না আমি বলবো? না, আপনার কাছ থেকে শুনতে চাই। আমার কথা হচ্ছে যে নিকৃষ্ট আর উৎকৃষ্ট, উনি নিকৃষ্ট বলছেন একটি কারণে, যেহেতু ওনার কাগজে রিপোর্ট ছাপা হয়েছে যে ব্যালট বাক্স নিরাপত্তার প্রশ্নে। আমার কথা হচ্ছে আগামী নির্বাচনে কি হবে, এটা ওনার পত্রিকা যুগান্তর এটি মহাজাতকের মতো একটি রিপোর্ট করেছে, এবং এই রিপোর্টের মধ্যে স্পেকুলেটিভ অনেক ইনফরমেশন আছে, আমি দেখেছি। রাজনৈতিক দল যখন ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, তখন মিলিটারি, পুলিশ এবং বিডিআর তারা কি বসে বসে চকলেট খাবে? কথাটা হচ্ছে যে সকল দলের নির্বাচনে যখন অংশগ্রহণ থাকে, আর মিডিয়া, এখন মিডিয়া কিন্তু অল্প কয়েকটা টেলিভিশন নয়, এখন মিডিয়া হচ্ছে 18 কোটি টেলিভিশন, অর্থাৎ 18 কোটি হাতে 18 কোটি কিন্তু এরকম টিভি সেন্টার আছে। সুতরাং কেউ যদি কোনো একটা ব্যালটে হাত দেয়, তাহলে আমরা যে জনগণ যে আর্মিকে যে রূপে দেখতে চায় সেই রূপেই পাবে, এবং আর্মি কিন্তু পায়ের মধ্যে পা ভাঙার ক্ষেত্রে তারা ওস্তাদ, তারা কিন্তু বুকে গুলি করার ক্ষেত্রে ওস্তাদ। জি, আমরা একটু মাহবুব কামালের কাছে যাই। শামসুল আলম লিটন, মাহবুব কামাল, আপনার কাছে প্রশ্ন।
আপনি ব্যালটের উদাহরণ দিচ্ছিলেন যে ছিনতাই হওয়ার, যেটা শামসুল আলম লিটন বলছিলেন যে আসলে তখন তাদের আইন শৃঙ্খলা বাহিনী কী করবেন, ওনারা কি বসে চকলেট খাবেন কিনা। এবং আরেকটা কথা বলি যে নতুন ভোটারদের জন্য আলাদা একটা বুথ করা হচ্ছে, এই প্রস্তাবনা এসছে। জি মাহবুব কামাল। আচ্ছা, এটার পরে উত্তর দিচ্ছি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে 5ই আগস্টে যে গত রেজিমের পতন হলো, আন্দোলনটা যে হয়েছিল সেইটার লক্ষ্য কি ছিল, এটা আমাকে একটু বলেন। লক্ষ্য ছিল গত 15 বছর দেশে গণতন্ত্র চর্চা করা যায় নাই, 3টা প্রহসনের নির্বাচন হয়েছে, সুতরাং আমরা ইলেকটেড বডি দ্বারা শাসিত হতে চাই। 1, 2 নাম্বার 16 বছরের লুটপাট হয়েছে, ইত্যাদি অর্থনৈতিক লুটপাট হয়েছে, অর্গানাইজেশনাল কাঠামোগুলো ভেঙে ফেলা হয়েছে, এগুলি পুনর্নির্মাণ করতে চাই, তাই না? তো এখন মূলত লুটপাট এবং গণতন্ত্রহীনতা। এখন 5ই আগস্টের এই যে বিজয় হইলো, এরপরে এই নতুন নতুন কথা কেন বেরোচ্ছে, এই নতুন নতুন ফিলসফি গুলি কেন বেরোচ্ছে? এটা তো ডিসাইডেড ছিল যে এই শেখ হাসিনাকে পতন ঘটাইতে হবে ভোট দেওয়ার জন্য, ইলেকটেড বডি পাওয়ার জন্য, এবং যাতে লুটপাট না হয়, এটা ডিসাইডেড। এখন আবার নতুন করে পিয়ার সিস্টেম, নতুন করে এই সংস্কার, তো এই সংস্কার অমুক তমুক এই সেই, এগুলি কেন আসবে? পিয়ার সিস্টেমের পক্ষে আমিও পিয়ার সিস্টেম সম্পর্কে অ্যাডভোকেসি করে যাচ্ছি অনেক আগে থেকে, কিন্তু এবারের জন্য না। এবার যে অস্থিরতা তৈরি হয়েছে দেশে, সেই অস্থিরতা থেকে আমরা মুক্তি চাই, এবং এই মুক্তি পাওয়ার জন্য আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা নির্বাচন দরকার। এবং পিয়ার সিস্টেম আমরা আগামী নির্বাচন করব, এই নির্বাচনের পরে নির্বাচন করব। এবং পিয়ার সিস্টেম, জামাতের এই সিস্টেমটা আমি খুবই উপযোগী মনে করি, কারণ এটাতে পিয়ার সিস্টেম হলে হয় কি, ব্রুট মেজরিটি কেউ পায় না, ব্রুট মেজরিটি না পেলে কর্তৃত্ব পরায়ণ হতে পারে না, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে দেশ শাসিত হয়। এই সিস্টেমটা আমি সুটেবল ফর আওয়ার কান্ট্রি আমি মনে করি। এটা অনেক দেশে প্র্যাকটিস হচ্ছে, ইউরোপে থেকে আমাদের পাশের দেশে নেপাল টেপাল এগুলো হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে পিয়ার সিস্টেম এইবার না, কিন্তু আপনি গ্যাট হয়ে বসে থাকলো যে এইবারই পিয়ার সিস্টেম দিতে হবে। হ্যাঁ, এইটা ওনারা ভালো করেই জানেন যে বিএনপি কখনোই এবার পিয়ার সিস্টেমে যাবে না, তারা ওয়েস্ট মিনিস্টারই যাবে। কারণ তারা পিয়ার সিস্টেম হলে তারা ক্ষমতা, মানে এককভাবে ক্ষমতা দখল করতে পারবে, তাদের কোয়ালিশনে যেতে হবে, এবং কোয়ালিশনে গেলে আপনার একটা ইনস্টেবল সরকার হবে, সেক্ষেত্রে বিএনপি রুল করতে পারবে না, অথবা বিএনপির যে চাহিদা, বিএনপি নেতা কর্মীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে না, ফলে তারা পিয়ার সিস্টেমে যাবে না কোনোদিনও। তো তাহলে জামাত যদি পিয়ার সিস্টেমে মানে ব্যাংক করে যে এইটা থেকে আমরা লড়বো না, রিজিড থাকে, আর বিএনপি যদি ওয়েস্ট মিনিস্টারে রিজিড থাকে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে বুঝান। 3টা মেজর দল, একটা হচ্ছে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, এই 3 দলের যে কোনো একটা যদি পার্টিসিপেট না করে, অথবা 2টা যদি পার্টিসিপেট না করে, ওইটা কি হবে? ওটা তো 2014 সালের ইলেকশন হয়ে যাবে। আওয়ামী লীগ যে 154টা কেউ পার্টিসিপেট করেন, তাই না? তাহলে আপনাকে তো মিনিমাম 2টা, বড় 2 দলের মিনিমাম 2টাকে তো অংশগ্রহণ করতে হবে, তা না হচ্ছে নির্বাচনটা হবে না। এটা তো 14 সালের নির্বাচন হবে। আবার যদি আপনি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন করেন, তাহলে সেটা 24 সালের ইলেকশন হবে। আপনি তো উভয় সংকটে, এই গভর্নমেন্ট উভয় সংকটে আছে, তাই না? মাহবুব কামাল, আমাদের একটা বিরতির সময় হয়েছে। জি, আমরা একটু বিরতি ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন শামসুল আলম লিটন এবং মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, আমরা একটু আলোচনা করি আমাদের এই শেষ পার্টি, সেটা হচ্ছে সাদা পাথরের ঘটনা তো আমরা জানি, এবং আজকে দুদকের প্রতিবেদনে রাজনৈতিক নয়, সাদা পাথরের লুটপাটে জড়িত প্রশাসনিক কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং খুব দুঃখজনকভাবে সাংবাদিকরাও ছিলেন এখানে। প্রশ্নটা কি আপনার? না, আমার কথা হচ্ছে এই যে মানে আমরা অনেক জায়গায় ঐক্যমত্য দেখতে পাই নাই বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্য কমিশনে গিয়ে, কিন্তু এই যে সাদা পাথর উত্তোলন কর্মসূচিতে আমরা আসলে রাজনৈতিক দলসহ বিভিন্ন জনের, আমি বলি বটম লাইনটা কি। বটম লাইনটা তো আপনাকে বুঝতে হবে। বটম লাইনটা হচ্ছে দেশে কমপ্লিট ললেসনেস চলতেছে, কমপ্লিট আইনহীনতা চলতেছে। যখন একটা সোসাইটিতে ললেসনেস থাকে, তখন যারা ক্রিমিনাল মনস্ক, যারা অপরাধ প্রবণ, তারা
উদ্যোগী হয়ে অপরাধ করতে চাইবে, এটি তো স্বাভাবিক। এবং অপরাধ করতে গিয়ে যদি তারা মনে করে যে আমার সহযোগী কাউকে করব আমি, দে ক্যান বি ভেরি মাচ গ্যাংডাপ। তারা গ্যাংডাপ হতেই হবেই। যে আমরা সবাই এটা কি, এটা হচ্ছে অপরাধ করার জন্য সমমনাদের আপনার ঐক্য, এটা গ্যাং একটা। হ্যাঁ, এবং দেখেন আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে যে সোসাইটিতে অপরাধ প্রবণরা কখন উৎসাহী হয়, যখন তারা প্রথমে দেখে হেড অফ দি স্টেট, যিনি রাষ্ট্র চালাচ্ছেন বা হেড অফ দি গভর্নমেন্ট, ওনার সাইকিটা বোঝার চেষ্টা করে অপরাধ প্রবণরা, ক্রিমিনালরা। ওনার সাইকিটা বুঝে যদি দেখে যে এই ধরনের অপরাধ বা এই ধরনের কাণ্ড হেড অফ দি গভর্নমেন্ট বা হেড অফ দি স্টেট কিছু মাইন্ড করবে না, এই অরাজকতা বা এই অপরাধ কিছু মাইন্ড করবে না, তখন তার সেই হবে। যেমন ধরুন আমেরিকাতে ট্রাম্পের যে সাইকি, হ্যাঁ, হোয়াইট সুপ্রিমেসি বা এই যে ইমিগ্রেন্টদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড, এইটা বুঝে ওখানে কিন্তু রেশিয়াল প্রবলেম হতে পারে, এবং হয়েছেও। কারণ ওরা বুঝতেছে যে ট্রাম্পের সাইকিটা হচ্ছে এরকম যে ইমিগ্রেন্ট বা ধরেন যে নন মানে নেটিভ ছাড়া যারা আছে তারা কোনো ব্যাপার না। তো হেড অফ দি স্টেট, আমাদের হেড অফ দি গভর্নমেন্ট, ক্রিমিনালরা দেখতেছে যে আমাদের সরকার প্রধান কোনো ব্যাপারেই তার কোনো ইয়ে নাই, কোনো মাহবুব কামাল, আপনি তো হেড অফ দ্য স্টেটের কথা বারবার বলছিলেন, কিন্তু সিলেটে তো আসলে রাজনৈতিক দলগুলোর যে নেতৃবৃন্দরা ছিলেন এই সাদা পাথর উত্তোলনের ক্ষেত্রে তাদের ইনভলভমেন্ট ছিল। আমরা তো একটা 5ই আগস্ট দেখছি এগুলোর জন্য, তারপরে কি আমরা এই লেসনটা নিতে পারলাম না পলিটিক্যাল পার্টিস? আপনি রাজনৈতিক দল বলছেন, গ্রাসরুট লেভেলে কোনো দলেরই কোনো কমান্ড নাই, কোনো দলের কোনো কমান্ড। এই যে তারেক রহমান যে 4000 লোক বহিষ্কার করলো, তাতে কি চাঁদাবাজি কমছে? বা 2024 সালের ইলেকশনে নিশ্চয়ই শেখ হাসিনা 6টা বিএনপি পাক সেটা চায় নাই, উনি চাইছে 40-50টা পাক, তাইলে একটা ব্যালেন্স হবে, কিন্তু পাইছে তো 6টা। তার মানে কি শেখ হাসিনার কথা গ্রাসরুট লেভেল কর্মীরা সরে নাই, তাই না? সুতরাং এই যে ওই যে ভোলাগঞ্জ যেটা পাথরের এলাকা, ওই এলাকার গ্রাসরুট লেভেলের যে কর্মী সমর্থক, এই যে পলিটিক্যাল পার্টি গুলো, ওখানে তো আওয়ামী লীগও এটার সাথে গ্যাংডাপ হয়েছে, ওখানে আওয়ামী লীগেরও কিন্তু ওখানে এইটার সাথে আছে, এই নেক্সাসের সাথে কিন্তু আওয়ামী লীগও আছে। আমরা রিপোর্ট করছি, ধরেন প্রশাসন, আইন শৃঙ্খলা বাইরে, সাংবাদিক, আপনি বললেন সবাই দেখছে লুটের যায়, আইন নাই, শৃঙ্খলা নাই, হ্যাঁ, ওই নাই, করে ফেললাম। আপনি যদি সবাই যদি মনে করতো যে আমি ক্রাইম করলে আই উইল বি নেটেড, ক্রাইম করলে বা এই সোসাইটি ক্রাইম করার হয়, এটা ঘটতো না। 5ই আগস্টের পরে কি ঘটছে? 5ই আগস্টের পরে ঘটছে যে একেবারে আল্লাহ হয়েছে দেশে, যে যেভাবে পারছে বব করে তার স্বার্থ আদায় করা, যে যেভাবে পারছে চাঁদা করা, যে যার যতটুকু সুবিধা ছিল। আমি একটু শামসুল আলম লিটনের কাছে যাই। শামসুল আলম লিটন, এই যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ইনসিডেন্ট নিয়ে আমরা মাহবুব কামালের কথা শুনছিলাম, মাহবুব কামাল লনেসনেস নাই বলছিলেন এবং হেড অফ দ্য স্টেটকে সেইটা নিয়েও প্রশ্ন করছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে যে রাজনৈতিক দলগুলার যে একসাথে হয়ে যে সাদা পাথরে পাথর উত্তোলন, শুধু কি লনেসনেস এটার জন্য দায়ী? অবশ্যই না, অবশ্যই না। সর্বক্ষেত্রে যে একটা অস্থিরতা বিরাজমান, এই কথাটা আমি কামাল ভাইয়ের কথা থেকে পিক করছি। কেন এই অবস্থাটি বিরাজমান? কারণ 90-এর পরে 2006 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, সেখানে বিতর্ক ছিল, সেখানে সংগ্রাম ছিল, আন্দোলন করা ছিল, আন্দোলনের অধিকার ছিল, আন্দোলনের কারণে গুম খুন এগুলো আমরা দেখিনি। কিন্তু আমাদের দেশকে নিয়ে 2003 সালের 30 এপ্রিলের কথা আপনাদের মনে আছে, ট্রাম্প, বিভিন্ন ধরনের ট্রাম্প কার্ড খেলা শুরু হলো রাজনীতিকদের মাধ্যমে, এবং তার পরিণতিতে আমরা 2006 থেকে 2024 পর্যন্ত এক ধরনের জাহেলিয়াতের শাসন আমরা দেখলাম। কারণ 2008 নির্বাচন নিয়ে অসংখ্য প্রশ্ন বিদ্যমান, যেটা জলিল সাহেব নিজে লন্ডনে আমাদের টেলিভিশনে বলে গেছে। আমি আল্লাহর ওয়াস্তে এই সব বিতর্ক, এই সমস্ত অস্থিরতা, এই সমস্ত আজকে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে যে যেই ব্যবসা বাণিজ্য 15 বছর যাবৎ লুট করে, দখল করে, সমস্ত শিল্প বাণিজ্যকে গ্রাস করে যারা ছিল, তারা সকলে তাদের শিল্প কারখানা, শ্রমিক, তাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংক ঋণ এবং সমস্ত পাপের দায় নিয়ে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে।
তাদের ব্যবসাগুলো এখন বাংলাদেশের জনগণের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগ হচ্ছে না। যত বড় বড়, যত ভালো লেকচারার এবং যত ভালো লেকচারই দেওয়া হোক না কেন, বিনিয়োগ এভাবে হয় না। অনির্বাচিত সরকারের সময় কেউ বিনিয়োগ করে না। এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, এবং আমরা এখন যা যা বলছি তার অর্থ কি সেটা কিন্তু মানুষ জানে। সুতরাং আমার মনে হয় নর্মাল ট্র্যাকে ফিরে আসা দরকার। এই ট্রেনটিকে দয়া করে আর ধ্বংস হতে দিলে সেটি ডক্টর ইউনূসের সরকার ভুল করবে। কারণ রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, মানুষের যে কমন সেন্স আছে, এখন কথা হচ্ছে যে প্রশ্ন যেটি আসলেন, যেটি কামাল সাহেব একটু আগে বললেন, যে জামাত আর এনসিপি যদি নির্বাচন না করে তাহলে তিনি কাকে নিয়ে নির্বাচন করবেন। অবশ্যই এটি একটি বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের সমাধান তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে ফয়সালা করতে হবে। কারণ একটি রিপাবলিক, 18 কোটি মানুষের এই দেশটি এভাবে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের দিকে যে ফ্যাসিবাদ নিজেই চলে যায় নাই, দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে, সবকিছুকে নিরাপত্তাহীনতা অবস্থার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, এবং তাদের প্রচুর মুরিদ এখন শহরে, দেশের বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক দলের অফিস খুলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা। এই লন্ডন শহরে শত শত খুনের মামলার আসামি এবং হত্যাকাণ্ডের বিভিন্ন ধরনের নৈরাজ্যের আসামিরা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশকে কিভাবে আরো বেশি করে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া যায়, এই অবস্থায় চলতে পারে না। এই কারণে আমি বলবো যে একটি রিপাবলিকের মূল কন্ডিশন হচ্ছে মানুষ সেই দেশটি চালাবে। সুতরাং মানুষ সেই দেশটি চালানোর মতো অবস্থায় নিতে হবে, এবং মানুষ যদি আবার সেই অবস্থা মেনে নেয়, সে তার পরিবর্তন করে নেবে, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আর দ্বিতীয়ত, আজকে এই সব আলোচনার মধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটি সংস্কার বলতে যা বোঝায় তার মধ্যে একটা উৎকৃষ্ট ঘটনা, যে এনবিআর এর মতো, যেটি বাংলাদেশের রক্ত প্রবাহ, সেখানে এখন থেকে আর অ্যাডমিন ক্যাডারের লোকেরা অথবা অন্য কোনো ক্যাডারের লোকেরা গিয়ে মাতবরি করতে পারবে না। এটি কিন্তু আমাদের বহু পুরানো একটা ব্যাপার, যে সংস্কারটি আমাদের দরকার। দেখুন, বাংলাদেশে নির্বাহী বিভাগের হাতে যে কর্তৃত্ব, অ্যাডমিন ক্যাডারের হাতে যে কর্তৃত্ব, আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর প্রশাসনিক দুর্বৃত্তায়নের কারণে আমরা দিনে দিনে একটি রাষ্ট্রকে দুর্বল থেকে দুর্বল করে ফেলছি। সেই জায়গাটায় একটা রিমার্কেবল ঘটনা আজকে ঘটেছে। ধন্যবাদ শামসুল আলম লিটন, আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর সময় নাই। ধন্যবাদ শামসুল আলম লিটন, ধন্যবাদ মাহবুব কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।